আচ্ছা, সো যেহেতু আমরা রিসার্চ সম্পর্কে মানে মোটামুটি একটা ওভারভিউ পেয়েছি আর কি, বিজনেস রিসার্চে এমন না যে আমাদের সায়েন্টিফিক রিসার্চ অনেক কিছু দেখানো যাবে বা আমাদের শর্ট স্প্যান মানে টাইম স্প্যানের জন্য খুব বেশি দেখাতেও পারবো না। সো এই জন্য আমরা ফার্স্ট একটা ওভারভিউ দেখেছি। এখন আমাদের মেইনলি যে রিসার্চের জন্য যে জিনিসটা দরকার, যে ডাটাবেস তৈরি করা যাবে, যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল বিগ ডাটা নিয়ে বারবার কথা বলছি কেন, বিকজ উই নিড টু ক্রিয়েট ডাটাবেস রিসার্চের ক্ষেত্রে। কেন, যখন আপনি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করতে যাবেন, আপনি ফার্স্ট প্রায়োরিটি বা টার্গেট কী থাকবে, একটা আউটকাম তো বের করতে হবে, তাই না? যে মোটামুটি তো একটা আউটকাম লাগবে যে আমার মানে আমি সবসময় এক্সাম্পলটা দিয়ে থাকি যে আই এম সেলিং দিস মার্কেট, আই এম বিজনেস ইন দিস মার্কেট ইন্ডাস্ট্রি, আমার মার্কেট ইন্ডাস্ট্রি বিজনেস আছে, সামহাউ মাই সেলস আর ফলিং ডাউন, কোনো একটা কারণে আমার সেলস ফল ডাউন হচ্ছে। আমার মেইন মানে মোটিভেশন কি রিসার্চ করার, শুধুমাত্র জানার জন্য যে ওয়াই মাই মানে প্রোডাকশন আর আমার সেলিং কেন আমার কমে যাচ্ছে। এটা কেমন হতে পারে যে আমার প্রোডাকশনও কমতেছে, এমন হতে পারে না যে ভাই আমি আগে আমি আপনার প্রডিউস করতাম 10টা, বিক্রি করতাম 7টা, বাট এখন প্রডিউসই করি 2টা, বিক্রি করবো কটা, 7টা। আপনি তো ওই ডেটাটা নেন শুধুমাত্র যে আমার সেলস কমে গেছে, সেলস কেন কমে গেছে, আলটিমেট প্রোডাকশন কটা হচ্ছে, আমার প্রোডাকশন কি প্রোডাকশন বেড়েছে না কমেছে, এটাও তো আপনি ইউ নিড টু আইডেন্টিফাই দ্যাট হাউ মেনি প্রোডাক্টস ইউ আর প্রডিউসিং, তাই না? যে আপনি কতটুকু প্রোডাক্ট প্রডিউস করছেন। আচ্ছা, তারপরে দেখলাম যে না ঠিক আছে ফাইন, ওয়েল এনাফ, আমি যা প্রডিউস করছি ইটস মোর দ্যান এনাফ, বাট স্টিল আমার সেল হচ্ছে না কেন? হতে পারে আমার সেলিং স্ট্র্যাটেজির প্রবলেম আছে, তাই না? তো সেটা যদি হয় ইটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আরেকটা প্রবলেম হতে পারে যে আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, আমার কোয়ালিটি ড্রপ করেছে, যে আমার সেলিং স্ট্র্যাটেজি ফাইন, নো প্রবলেম উইথ দ্যাট, বাট আমার প্রোডাকশন কোয়ালিটি, আগে যে প্রোডাকশন করতাম যে কোয়ালিটি ম্যাটেরিয়াল ছিল, ধরেন আগে একটা মার্কার দিয়ে আমি 7 দিন লিখতে পারতাম, বাট এখন আমি 3 দিন পারি। তার মানে কি এই র ম্যাটেরিয়ালসটা কোনো একটা প্রবলেম আছে, তাই না? ইঙ্কটা হয়তো আপনি আমাকে কম দিচ্ছেন, তাই না? আপনি ইউ আর দ্য ম্যানেজার অর ইউ আর দ্য সিইও অফ এ কোম্পানি, বাট এটা তো আপনার পক্ষে এনশিওর করা পসিবল না যে রুট লেভেলে কি হচ্ছে, তাই না? যে ওয়ার্কাররা আপনার এই প্রোডাক্টটা ফল্টি দিয়েছে না এখানে ইঙ্ক কম দিয়েছে, এটা কে ধরতে পারবে? সুপারভাইজার, তাই না? লাইন ম্যানেজার, এটা তো আপনি ধরতে পারবেন না। বাট যখন একটা বিগ মানে সিগন্যালিং করবে যে না একটা প্রবলেম, আপনি এটা কিভাবে বুঝবেন যে না কোনো কিছু একটা মানে সামথিং ওয়েন্ট রং, হাউ? আপনি কিন্তু একটা ফিগার দেখবেন কি, সেলস গোয়িং ডাউন। দেন যেমন আমি যে লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে আমার মাথা ব্যথা, কেন মাথা ব্যথা, ওয়াই এম আই হ্যাভিং ইট, মানে হেডেক কেন হচ্ছে? নিউমারাস নাম্বার মানে রিজনস আর দেয়ার, বাট ইউ আইডেন্টিফাই ওয়ান, বিকজ মেবি একটা যদি আপনার মাথা ব্যথা বেশি হচ্ছে, সেইটা আইডেন্টিফাই করা যাবে। সো যখন আপনি রিসার্চ করতে যাবেন, কন্ডাক্টিং এ রিসার্চ, তখন আপনি কি করতে হবে, আপনার কিছু রেসপন্ডেন্ট লাগবে। মানে এই প্রোডাক্টটা কারা ইউজ করে, মেইনলি কারা ইউজ করে? কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার্স, স্কুলস, তাই না? তারা শুধুমাত্র আপনার মার্কেটটা ইউজ করে, হোয়াইট বোর্ড ইউটিলাইজ করে, এই জন্য। সো আমার তাদের কাছে যেতে হবে, জানতে হবে, মানে আমরা ইউজ করি বাট ডাজন্ট মিন টু মানে আই এম দ্য পার্ট, মানে আমি নট দ্য বায়ার, আমি ইউজার, আই এম নট দ্য বায়ার, আমি কিন্তু এটা ইউজ করি। বলতে পারেন যে ফাইনাল মানে ফাইনাল কনজিউমার মানে এন্ড কাস্টমার আর কি, আমি এন্ড কাস্টমার, সো আই এম দ্য ফাইনাল কাস্টমার। তো ইন দ্যাট কেস আমি কিন্তু আসলে পারচেজের ব্যাপারটা আমি ডিল করি না, আমি ইউজ করি। পারচেজের ব্যাপারটা কে ডিল করে? আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ডিল করে। সো আপনার কার কাছে যেতে হবে? তাদের কাছে। সো হু উইল বি ইউর রেসপন্ডেন্ট? আপনার রিসার্চের এই যে স্পেসিফিক পোর্শনটা কার মানে কে কনসিস্ট করবে? যে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, কলেজ, কোচিং সেন্টার যারা ওখানে, তাদের আপনি শর্টলিস্ট করতে হবে, তাদের কাছে আপনার যেতে হবে। এখন আপনি ধরেন আমাদের বাংলাদেশ টোটাল প্রাইভেট ইউনিভার্সিটি আছে কত? সব টোটাল ইউনিভার্সিটি আছে কত? 100। কলেজ আছে কতগুলো? আই ডোন্ট নো। স্কুলস আছে কতগুলো? আই ডোন্ট নো। কোচিং সেন্টার আছে কতগুলো? ধরেন ইন টোটাল 1000 ডাটা কি আপনার জন্য সিগনিফিকেন্ট হবে? 1000 ডাটাই কি আপনার জন্য সিগনিফিকেন্ট? আমার 1000টা ডাটা আছে, এগুলো সবগুলোই কি আমার সিগনিফিকেন্ট? 1000টা আমি জাস্ট বললাম যে 1000টা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে, এর ডাটা হবে কতগুলো ডাটা হবে? যদি আপনি তাদের যদি 30টা কোশ্চেন করেন, কত? 30টা যদি কোশ্চেন 30,000 ডাটা আপনার হবে। এই 30,000 ডাটাই আপনার জন্য সিগনিফিকেন্ট হবে? That means there is a difference between data and there is a difference between information. Data এবং ইনফরমেশন একটা ডিফারেন্স আছে। ডেটাটা কি হয়? ইজ ইন এ র ফরম্যাট। ডেটাটা কিন্তু আপনার র ফরম্যাটে থাকে, তাই না? যে ডেটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। যেমন একটা ফাইন্যান্সিয়াল ডেটা কোথায় থাকে? ফাইন্যান্সিয়াল রিপোর্টে। আপনার কোনো একটা কোম্পানিতে যাবে, দেখবে যে 4 টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর দেয়ার। সো আপনি ধরেন একটা ব্যালেন্স শিট দিলেন, আপনি জানতে পারবেন আমার অ্যাসেট আছে, ঠিক আছে, 2 কোটি টাকার অ্যাসেট আছে, 5 কোটি টাকার লাইফ মানে লোন আছে, ঠিক আছে, আরও আমার ফিক্সড বিল্ডিং এর দাম আছে আমার 30 কোটি টাকা, মানে মানি। এই নাম্বারগুলো আপনি জাস্ট বলছেন, বাট এগুলো কিছু মিন করছে? এগুলো আমার জন্য খুব মিনিংফুল হচ্ছে? মিনিংফুল হচ্ছে না। কেন?
বিকজ আই এম নট গোয়িং টু কম্পেয়ার, আমি তো কম্পারিজনে যাচ্ছি না। আপনার জন্য তখন এই ডেটাটা সিগনিফিকেন্ট হবে যখন ইউ উইল কনভার্ট দিস ডেটা ইনটু ইনফরমেশন। হাউ? যখন আমি প্রিভিয়াস ইয়ারের সাথে আমি কম্পেয়ার করবো যে আগে আমার অ্যাসেট ছিল 1 কোটি টাকা, এখন অ্যাসেট হচ্ছে 2 কোটি টাকা। ওকে, নাও দিস ইজ সিগনিফিকেন্ট। গত বছরে আমার লায়াবিলিটিস ব্যাংক লোন ছিল 3 কোটি টাকা, এই বছরে আমার ব্যাংক লোন দাঁড়িয়েছে 5 কোটি টাকা। ওকে, দিস ইজ সিগনিফিকেন্ট। তার মানে কি আমি লোন 2 কোটি টাকা এক্সট্রা নিয়েছি। কেন নিয়েছি? এবার আপনার জন্য এটা সিগনিফিকেন্ট কেন নিয়েছি? বিকজ মেবি আমি নতুন একটা প্রজেক্ট লঞ্চ করেছি। বাট এমনও হতে পারে আই হ্যাভেন্ট ইয়েট লঞ্চড এনি প্রজেক্ট, স্টিল আই হ্যাভ টেকেন এ লোন। ওয়াই? এমন হতে পারে যে আমি লোন নেই না, বাট তাও আমার 3 কোটি টাকা লোন 5 কোটি টাকা হয়ে গেছে। হাউ? আমি আগের কোনো পেমেন্ট করি নাই, আগের কোনো পেমেন্ট করে ইনস্টলমেন্টগুলো সব ডিউ হয়ে সব অ্যাকুমুলেট হয়ে আমার লোন এখন 3 কোটি টাকার লোন 5 কোটি টাকা হয়ে গেছে। দিস ইজ সিগন্যাল দ্যাট ইউর কোম্পানি ইজ ইন ডিস্ট্রেস, এটা সাফার করবে, তাই না? সো এটা তখনই আমার কাছে এই ডেটাগুলো ইউজফুল হবে যখন আমি কনভার্ট দিস ইনটু ইনফরমেশন। এবং সেইটাই যদি আমি ইনফরমেশন মানে কনভার্ট করতে চাই, এর জন্য আমার কি করতে হবে? ডেটাবেস করতে হবে। তার আগে কি করতে হবে? গ্লোবাল ইনফরমেশন সিস্টেমের কাছে হেল্প নিতে হবে। সো হোয়াট ইজ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম? হোয়াট ইজ ইট? An organized collection of computer hardware, communication equipment, software, data and personnel designed to capture, store, update, manipulate, analyze and immediately display information about worldwide business activities. So basically এটা কি? যে গ্লোবালি আপনি কোনো ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা যখন সার্চ করতে যাবেন, ইউ উইল গেট ইট। কোথায় পাওয়া যেতে পারে? একটা সোর্স হতে পারে আপনি যখন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি ওখানে গেলে সব কোম্পানিগুলোর মধ্যে worldwide একটা সিনারিও পাওয়া যাচ্ছে। সো ইউ ক্যান কল দ্যাট অ্যাজ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এটা আমি ডিসকাস করেছি। ডেটা, হোয়াট ইজ ইট? দ্য র ফ্যাক্টস, রেকর্ড মেজার্স অফ সার্টেন ফিনোমেনা হুইচ আর নেসেসারি টু প্রোভাইড। মানে জাস্ট 30,000 রেসপন্ডেন্টের আমার শুধু ডাটা আছে, এইজ আছে, ঠিক আছে? সো যখন আপনি একটা কোশ্চেনিয়ার কখন ফিল আপ করেন, হ্যাভ ইউ এভার ফিল আপ এ কোশ্চেনিয়ার? আপনার কোশ্চেনিয়ার ফিল আপ করছেন না? কোনো না কোনো সার্ভে তো করেছিলেন জীবনে, নিজের রিসার্চের জন্য না হলে অন্য রিসার্চের জন্য হলেও কোনো কিছু একটা পার্টিসিপেট তো করেছেন, তাই না? এখানে অনেক ধরনের কোশ্চেন থাকে, স্ট্রংলি রিজেক্ট, মানে এক বি রিজেক্ট, আপনার কি কোনো চুপ বন্ধ করে সামনে যেটা হয় 1 2 3 5 মানে মনের মতো দিয়ে দেন, তাই না? বাট আপনাকে কোনো চিন্তা করছেন না হাউ মেনি নাম্বার অফ কোশ্চেনস আর দেয়ার। এটা যে রিসার্চ করে তার জন্য ভেরি ইউজফুল। বাট আমরা কি করি? আমরা যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিই। এটা কিন্তু দিস ইজ নট সিগনিফিকেন্ট, দিস ইজ নট রিপ্রেজেন্টেটিভ। এই রিসার্চটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ হচ্ছে না। আমাদের টার্গেট থাকে এটা রিপ্রেজেন্টেটিভ করার। এই জন্য কিন্তু আমি নিজে ফিল আপ না করে আপনাদের কাছে দিই, দেন আপনারা ডিফারেন্ট মতামত দেন। বিকজ আমি যেটা বলবো আপনারা হয়তো সেইভাবে না ভাবতে পারেন, তাই না? ওয়াই? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমার থেকে আপনি আলাদা, তাই না? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এইভাবে মানে উই হ্যাভ বিন ক্রিয়েটেড দিস ওয়ে, রাইট? রাইট, ফ্যাক্টস ইন এ ফর্ম সুইটেবল ফর ম্যানেজার্স টু বেস ডিসিশনস অন। এইবার হচ্ছে আমার ইনফরমেশন কনভার্ট করলে কি হবে? ডেটা থেকে আমি কোনো ডিসিশন নিতে পারবো না, বিকজ ইটস র। আমার বয়স 32 ইয়ার্স বললাম, ঠিক আছে? আমার ইনকাম এত, ঠিক আছে? আমি কোথায় জব করি, এগুলো কোনো কিছু মানে প্রকাশ করছে আপনার ডিসিশন নিতে কোনো কিছু হেল্প করছেন না। এগুলোকে যখন ইনফরমেশন কনভার্ট করবো যে অমুক ইউনিভার্সিটিতে জব করে এত এইজে, তাহলে এতজন আছে, তাহলে এদেরকে দিয়ে যদি আমি একটা মানে সার্ভে করতে পারি, দেন আমি একটা কমপ্লিট ডেটা পাবো যে ওই ইউনিভার্সিটিতে বা এই টাইপ অফ ইউনিভার্সিটিতে কত করে স্যালারি দেওয়া হয়। এটা কিন্তু আমাকে ইনফরমেশন কনভার্ট হবে। এই রডের যদি আমার তেমন কিছু হচ্ছে না, রাইট? আচ্ছা, দিস ইজ ভেরি ইজি। ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালুয়েবল ইনফরমেশন। ইনফরমেশন কি কি কোয়ালিটি থাকতে হয়? রিলেভেন্স, ইট হ্যাজ টু বি রিলেটেড। মানে আমি যে স্টাডিতে কন্ডাক্ট করছি, ইট হ্যাজ টু বি রিলেটেড উইথ মাই স্টাডি, রাইট? আচ্ছা, কোয়ালিটি। এখন হচ্ছে কোয়ালিটি অফ ডেটা। আমি যদি ডেটাবেসের কোয়ালিটি এনশিওর করতে হবে, হাউ? একটা সিগনিফিকেন্ট পিরিয়ড আমার কনসিডার করতে হবে। যেমন ধরেন আমি যদি ওই যে কোভিডের কথা যদি বলি, কোভিডের সময় বিজনেসের কি অবস্থা ছিল? কোভিডের সময় বিজনেসের কি অবস্থা ছিল? সব বিজনেসই কিন্তু মোটামুটি মানে ইট ওয়াজ আউট অফ বিজনেস বলতে গেলে, অলমোস্ট, তাই না? আবার আপনি যদি চিন্তা করেন, আমি শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে যাই, 2008-9 দিকে কি হয়েছে? একটা ক্র্যাশ হয়েছে, মার্কেট ক্র্যাশ হয়েছে। ওই সময় ডেটা নিয়ে আমি যদি কাজ করতে যাই, আমার কিন্তু রেজাল্টটা কমপ্লিট হবে না, রিপ্রেজেন্টেড হবে না, তাই না? মার্কেটের অবস্থা ভালো, আমি তো সেটাই বলবো। সো আমার কতটুকু কনসিডার করতে হবে? আমি আমার স্টাডি পিরিয়ডটা নিতে হবে এমনভাবে যেটা আমার একটা রিপ্রেজেন্টেটিভ হয়, তাই না? সো এটা হচ্ছে কোয়ালিটি অফ ডেটা। আচ্ছা, টাইমলিনেস, এটা ওটার সাথে রিলেটেড। যে টাইমলিনেস বলতে আমি কত পিরিয়ড রিটার্ন ডাটা নিচ্ছি, 2 ইয়ার্স, 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি কারেন্ট, যদি ধরেন আপনি ফাইন্যান্সিয়াল কোনো কোম্পানি বা রিসার্চ করতে চান যে তার ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে,
এই বছরের রিসেন্ট ডাটা আপনি পাবেন না। কেন? বিকজ প্রত্যেকটা কোম্পানি, আপনারা যারা ফাইন্যান্স থেকে মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, আপনারা জানবেন, যারা বিবিএ হোল্ডার আছেন তারা আরো ভালো করে জানবেন যে আমরা যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করি, কোন বছরের জন্য প্রিপেয়ার করি? লাস্ট ইয়ার 31 ডিসেম্বর 2023। এই সরি কারেন্ট ইয়ার মানে ইয়ার এন্ড হয়, সো লাস্ট ইয়ার এন্ড, রাইট? সো এই বছরে আমি আমার কোম্পানি কিভাবে কেমন করছে এটা আমি কিভাবে বলতে পারবো? আমি কি আদৌ বলতে পারবো ভালো করছে না খারাপ করছে? আমি হয়তো কোয়ার্টারলি কয়েকটা ফিগার পাবো, কোয়ার্টারলি ফিগার থেকে বলতে পারবো যে পার কোয়ার্টার আমার কিরকম হচ্ছে। আমি কি কমপ্লিট ডাটাটা পাচ্ছি? টাইমলিনেস এইটাই। সো আমি কতটুকু ইয়ার কভার করতে পারছি, কতটুকু পিরিয়ড কভার করতে পারছি। কমপ্লিটনেস সেম থিং, ডাটা কতটুকু কমপ্লিট, ইয়ারটা আসলে কমপ্লিট কিনা, বা এভাবে যদি আমি করতে পারি। আমার ধরে আরেকটা ব্যাপার আছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট যখন দেখবেন, একটা রিপোর্ট দেখবেন ইজ অডিটেড, আরেকটা রিপোর্ট দেখবেন আনঅডিটেড। আনঅডিটেড মানে কি? এটা হচ্ছে ব্যাংক প্রিপেয়ার করেছে, মানে যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করা হয়, এটা কারা তৈরি করে? ইন্টারনাল ম্যানেজমেন্টে তৈরি করে, তাই না? অডিট ডিপার্টমেন্ট বা আপনার অ্যাকাউন্টস থেকে তৈরি করা হয়, তাই না? যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, এক্সপার্ট ইন দিস ফিল্ড, দে প্রিপেয়ার দ্য রিপোর্টস। But it is unaudited. Keep because public limited company it is mandatory that these financial reports has to be audited by any certified body. So financial report को একটা certified body থেকে audit করতে হবে। এগুলো এরা কারা? একটা certified public accountant থাকে আর কি, হ্যাঁ, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখবেন যে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মস আছে, তারা হচ্ছে সার্টিফাইড, তারা অডিট করবে এবং তারা অডিট করে দেখা যায় মাঝে মাঝে ইনকনসিস্টেন্সি থাকে। এই জন্য আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে কাজ করবো, উইল গো ফর দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টস। এখানে দেখেন টাইমলিনেসটা চলে আসছে, তাই না? যে কমপ্লিটনেসটা চলে আসছে, যে যদি আমার কাছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে লাস্ট ইয়ার মানে ডিসেম্বর 31 বাট এটা অডিটেড না আনঅডিটেড? আনঅডিটেড আছে, বাট এটা দেখে আমি কাজ করতে পারবো? মেবি ইট উইল নট বি রিপ্রেজেন্টেড অ্যাগেইন, বিকজ অডিট করার কেন হয়? টু আইডেন্টিফাই যে কোনো কিছু মিসরিপ্রেজেন্ট করেছে কিনা। আপনার একটা সিম্পল এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল কোন হয় না, আমি এটাকে বলি লিকুইডিটি। এটা সম্পর্কে জানেন যে লিকুইডিটি, তাই না? আমরা প্রায় বলি তারল্য সংকটে ব্যাংকগুলো ভুগছে, তাই না? তারল্য সংকট মানে কি? আমার এনাফ ক্যাশ নাই, মানে লিকুইড অ্যাসেট এনাফ নাই তো কভার আপ মাই লিকুইড মানে কারেন্ট লায়াবিলিটিস। আমার লায়াবিলিটিস যেগুলো আছে কারেন্ট মানে শর্ট টার্ম লায়াবিলিটি, এগুলো কভার করার মতো আমার এনাফ ক্যাশ নাই। এটা আমরা সবসময় বলে থাকি। দেখেন লিকুইডিটির মধ্যে একটা হচ্ছে কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও, কারেন্ট asset divided by current liabilities। তার মানে হচ্ছে আমার ব্যালেন্স শিটে কিছু অ্যাসেট থাকে, কারেন্ট অ্যাসেট, তার মানে কি এর হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে শর্ট টার্ম, 1 বছর। যেমন আমার ব্যাংক ডিপোজিট কিছু থাকতে পারে যেটা 1 বছরের মধ্যে ম্যাচিউর হবে, ইনভেন্টরিজ থাকতে পারে, তাই না? ইনভেন্টরিজ কি আমার স্টক, প্রোডাক্টের স্টক আছে, 1 বছরের মধ্যে সেল হয়ে যাবে। ক্যাশ আছে যেটা আমি চাইলেই এখন ইউজ করতে পারি। আর সেপারেটলি কিছু আপনার কারেন্ট লায়াবিলিটিস থাকে, থাকে ধরেন নোটস পেয়েবল থাকে, তাই না? অ্যাকাউন্টস পেয়েবল থাকে, যে আমি কারোর কাছ থেকে বাকি রেখে দিয়েছি, তাকে আমি এই বছরের মধ্যে পে করে দেবো। তো দেখা গেল আমার কারেন্ট অ্যাসেট আছে 400 টাকা, কারেন্ট লায়াবিলিটিস আছে 200 টাকা, তার মানে আমার কারেন্ট রেশিও কত? 2 টাইমস, তাই না? 2 গুণ। তার মানে কি আমার যতটুকু কারেন্ট অ্যাসেট আছে তা দিয়ে আমি 2 বার আমার কারেন্ট লায়াবিলিটিস পে করতে পারবো। তার মানে ভালো, তাই না? সামহাউ এটা তো ভালোই হওয়ার কথা, তাই না? ভালোই কিন্তু। আচ্ছা, আর এটা মানে আরেকটা বোঝা যায় যে আমার যতগুলো লায়াবিলিটিস তার দ্বিগুণ আমার অ্যাসেট আছে, এটা আমার ভালো। কিন্তু সামহাউ এই কম্পারিজনটা হয় কার সাথে জানেন? যে আমার গত বছরে আমার কোম্পানির কি অবস্থা ছিল, তার গত বছর আমার ছিল 4 গুণ, মানে এই বছর আমার হচ্ছে 2 গুণ, দ্বিগুণ। তার মানে কি এটা খারাপ? গত বছর যদি আমরা দেখতে মনে হচ্ছে না ইটস ওকে ফাইন, বাট গত বছর তুলনায় এটা কি কমেছে? আচ্ছা, যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা আছে যে অন্যান্য কোম্পানি তো সেম ইন্ডাস্ট্রিতে, যেমন আমি ব্যাংক, তো অন্য ব্যাংকগুলো কি তাদের গিয়ে দেখেন আপনি তাদের আছে 6 টাইমস, তার মানে একই এটা আপনার জন্য খারাপ। তো এখন কোম্পানিগুলো আপনারা উইন্ডো ড্রেসিং এর নাম শুনেছেন? উইন্ডো ড্রেসিং, উইন্ডো ড্রেসিং এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টের একটা কনসেপ্ট। নরমালি যদি উইন্ডো ড্রেসিং চিন্তা করেন এটা কি, যে দেখবেন যে কিছু কিছু আউটলেটে, হ্যাঁ, যে মানে স্টোরে, ক্লথিং স্টোরে কিছু কিছু ড্রেস থাকে বাকিদের মানে যে ডলের গায়ে সাজানো থাকে, আমরা শুধুমাত্র ওগুলো দেখি, মানে হাই প্রাইস হয় এই জন্য আমরা ওগুলো কিনে নিয়ে আসি। এটা অনেকটা উইন্ডো ড্রেসিং এর মধ্যে, শুধু সাজিয়ে রাখা, কেনার জন্য না, নট ফর সেল, আমরা কিনি না, ইটস এক্সপেন্সিভ, তাই না? তো এখন দেখেন যদি রেশিও 2 টাইমস হয়, তার মানে খারাপ সব দিক থেকে। ফাইন্যান্সিয়াল যারা রিপোর্ট প্রিপেয়ার করে এরা এখানে ম্যানিপুলেট করে। কিভাবে ম্যানিপুলেট করে? বলে
এটা কি কারেন্ট লাইবিলিটিস না? এটা তো কারেন্ট অ্যাসেট, তার মানে এখানে ক্যাশ আছে। আপনার এখানে কিছু আপনার ক্রেডিটরস আছে যারা আপনার কাছে টাকা পায়। ও করলো কি এখানে 100 টাকা দিয়ে 100 টাকা লাইবিলিটিস পে করে দিল, তার মানে মাইনাস 100 মাইনাস 100 কত করে দেখেন তো 300 ডিভাইড বাই 100, তার মানে এখন আপনার কাজ হচ্ছে কত 3 টাইমস। কোনো কিছু চেঞ্জ হয় না মোটামুটি। আপনার কিন্তু সিচুয়েশন এখন কাছে খুব ভালো হয়েছে, বাট দিস ইজ কল্ড উইন্ডো ড্রেসিং। রেজাল্ট ডাটা ম্যানিপুলেট করা, ঠিক আছে? সো এখন এই কমপ্লিটনেস এটা কি করেছে কিনা না করেনি কিনা এটা জানার জন্য আমরা অডিট করি, দেখা যায় না আসলে ওয়েদার এভরিথিং ইজ অলরাইট অর নট। এটা যারা আপনার সার্টিফিকেট আছে তারা এটা ধরতে পারে। এটা তো আপনি আগে করেননি, মাত্র করেছেন, কেন করেছেন, কত দরকার ছিল। সো এভাবে যদি আপনি ম্যানিপুলেট করেন, আপনাদের একটা কোম্পানি কথা বলছেন এনরন মনে বলেছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, এনরন একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। ওরা ওইভাবে মানে আপনার উইন্ডো ড্রেসিং করতে 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 লাস্টে গিয়ে দেখা গিয়েছে যে আসলে ওদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটই নেই, মানে এভরিথিং হ্যাজ বিন এমবেজেলড, সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে। বাট উইন্ডো ড্রেসিং করে করে তারা দেখেছে আর আমাদের অনেক সময় এইটাও আপনার রিসার্চের ওয়ান পার্ট দ্যাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether there is any fraudulent activities or not. Okay. So decision support system, এটা আসলে আপনারা আরো অনেক ভালো বলতে পারবেন যে আসলে what is this decision support system। এটা অনেকটা আপনার একটা CRM সফটওয়্যারটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম। মানে কি আপনারা যখন কোনো the purpose of a decision support system is to store data and transform them into organized information that is easily accessible to marketing managers, right? So ধরেন আমি আজকে শপতে গেলাম, কিনলাম, সো ওরা কি করে মোবাইল নাম্বার স্টোর করে, মোবাইল নাম্বারের সাথে আমাদের সব ইনফরমেশন চলে যায় ওদের কাছে। সো ধরেন আজকে 100 কাস্টমার কিনলো, 100 কাস্টমার ইনফরমেশন ওদের কাছে আছে। সো দ্যাট ওরা কিন্তু এই ইনফরমেশন এট দ্য এন্ড অফ দ্য ডে জেনারেট করতে পারে যে আজকে কতজন মেল কাস্টমার ছিল, কতজন ফিমেল কাস্টমার ছিল, ওকে বিউটি প্রোডাক্ট কতজন যে ফিমেল কাস্টমারটা ছিল তার মধ্যে কতজন বিউটি প্রোডাক্ট কিনেছে, তাই না? মেল কাস্টমার যারা ছিল তারা গ্রোসারি আইটেম কতজন কিনেছে, সো কি ধরনের আইটেম কিভাবে পারচেজ করছে এটা কিন্তু জানেন অ্যাভেলেবল থ্রু দিস ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমার কিন্তু সেই দাঁড়িয়ে থেকে কোশ্চেনিয়ার প্রিপেয়ার করে একজন করে সার্ভে করার দরকার হচ্ছে না, এভরিথিং ইজ ইন দ্য সিস্টেম। সো দিস ইজ কল্ড দ্য ডিসিশন সাপোর্ট সিস্টেম, রাইট? সো এটা দুইটা কম্পোনেন্ট থাকে, একটা ডাটাবেস থাকে, একটা সফটওয়্যার থাকে। ডাটাবেস কোনটা? সিআরএম এর একটা র ডাটাগুলো যেখানে স্টোর থাকে, তাই না? ক্লাউড হতে পারে, মানে স্টোর থাকে কোথায় ডাটা? মেইনলি সার্ভারে। সার্ভার তো অবশ্যই ফিজিক্যাল হতে পারে, তাই না? ফিজিক্যাল সার্ভার হতে পারে, ক্লাউড হতে পারে। আচ্ছা, একটা সফটওয়্যার লাগে, যে সিআরএম এর সফটওয়্যারটাই তো মেইন সফটওয়্যার। ওটার মধ্যে সফটওয়্যার কি করে কমান্ড আপনার ও মানে কম্পিউটারের কাছে কমান্ডটা কনভে করে হোল ল্যাঙ্গুয়েজে, তাই না? বাইনারি করে নিয়ে যায় 0 and 1, then it displays a result to you. So data warehousing, the process that allows information from operational systems to be stored and organized into separate systems designed for simple access. So what is the difference between data warehousing and database information system? What is the difference? দুটাই তো সিনোনিমাস আমার কাছে মনে হচ্ছে। সো আপনারা কি মানে ডিফারেন্স পাচ্ছেন কোনো? Difference of the data warehousing and decision support system. What is the difference between a database information system and data warehousing? So data warehousing হচ্ছে মানে রিয়েল লাইফ ওয়্যারহাউসের মতো। এখানে আমরা শুধু হচ্ছে কোনো একটা সিস্টেম বা একটা ওয়ে ফলো করে ওখানে ডেটাগুলো স্টোর করে রেখে দিচ্ছি ওয়্যারহাউসে। Okay, information system হচ্ছে যেখান থেকে আমি আসলে pick the data from আকারে এমন ভাবে রাখতেছি যেন আমি ওখান থেকে পিক করার সাথে শুধু আমার প্রয়োজনীয় রিলেভেন্ট ইনফরমেশনটা চলে আসে, তাই না? তার মানে রিলেভেন্ট ইনফরমেশনটা চলে আসে। ওকে, তো ডেটা ওয়্যারহাউসিং আমরা বলতে পারি ইটস এ প্রসেস, রাইট? Database information system, it consists of two things. One is warehousing and another one is softwares, right? এই দেখেন সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানে এইখানে কিন্তু মানে সফটওয়্যার আমরা কনভার্ট করে ফেলি, তাই না? এখানে কি থাকে দেখেন, কাস্টমার প্রোফাইলস থাকে, সেলস থাকে, মার্কেটিং ইফেক্টিভনেস থাকে এবং মার্কেট ট্রেন্ডস থাকে। সো মার্কেট ট্রেন্ডটা কিভাবে অ্যানালাইজ করে আজকে আমি জানতে পারতেছি, মানে থ্রু কাস্টমার ওই সিআরএম সফটওয়্যার আমি জানতে পারি যে আজকে এই প্রোডাক্টের কয়টা সেল হয়েছে। ভেরি ইজি, আমার তো কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, তাই না? যদি সব মানে অফার আগে কিন্তু স্বপ্নতে দেখবেন আগে নিত না, আগে ফোন নাম্বার নিত না মোটামুটি, মানে এখন মোটামুটি সব মানে মোটামুটি যত আউটলেটে গিয়েছে দেখি না যে ফোন নাম্বারটা ম্যানেজ করে
চাই, যে কোনো সেখানে ওরা বলতে মেম্বারশিপের মতো। এবং সব ওদের একটা সুপার শপ হচ্ছে ভিমার্ট, এখানে আপনার ফোন নাম্বার দিতেই হবে, ইভেন ভিলেজ ফ্রম বাংলাদেশ ফোন নাম্বার দিতেই হবে, যে আমি বাংলাদেশ থেকে আসছি ফোন নাম্বার নেই, নো, ওই বাংলাদেশের ফোন নাম্বারটা দিতে হবে। বিগ বাজারটা মনে হয় বিগ বাজারটা এখন ভিমার্ট হয়ে গেছে, এক্স্যাক্টলি, আগে বিগ বাজার ছিল আর কি, এই ভিমার্ট। এরাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে স্টিল দ্য রেকর্ড, ঠিক আছে এটা আমার ফরেন কান্ট্রি, তা আমি কিন্তু জানতে পারছি যে কতটুকু আমাদের ফরেনরা কতটুকু পোর্শন কিনছে এবং কোন আইটেমটা ফরেনরা কিনছে। এই ওয়াইজ কিন্তু ওরা এভাবে কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে থাকে। সফটওয়্যার, ইউ অল নো অ্যাবাউট সফটওয়্যার, সফটওয়্যার ডেফিনিশন আমাদের জেনে কোনো লাভ হবে না, এটা ইম্পর্টেন্ট। বিজনেস ইন্টেলিজেন্স, what is business intelligence? Another definition does that definition of software is to analyze data in extensive data warehouses to discover significant patterns and relationships. এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, মানে আমরা যেটা বলেছি যে ডেটাবেস ইনফরমেশন সিস্টেম থেকে আমরা যে ইনফরমেশনটা পিক করব, রিলেভেন্ট ইনফরমেশনগুলো, এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করব, ট্রেন্ডে কিভাবে কনভার্ট করি। এক্সেল কিন্তু ওয়ান অফ দ্য সফটওয়্যারস টু ডু দ্যাট, তাই না? আমরা যে অনেক ডেটা নিয়ে আমরা ট্রেন্ড তৈরি করার ট্রাই করি, যে আজকে আমার টোটাল সেলসটা কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, আপওয়ার্ড হলে কতটুকু আপওয়ার্ড হয়েছে গত মাসের তুলনায় বা গত বছরের তুলনায় বা গত দিনের তুলনায়। সো এইটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। আপনাকে আরেকটা জিনিসও ডিনোট করে দেয়, ওয়েদার দেয়ার ইজ এনি প্রবলেম অর নট। আমার যে লাস্ট দিনের যে ডে টু ডে অপারেশন হয়েছে, আজকে ডে টু ডে অপারেশনতে কী ডিফারেন্স। সো এটা হচ্ছে কিন্তু আপনাকে অটোমেট করে। আমি তো বললাম যেটা আমরা এক্সেল থেকে করি, বা এটা সিআরএম সফটওয়্যার মধ্যে একটা বিল্ডিং ফিচার বিজনেস ইন্টেলিজেন্স। দেখবেন যে এই জন্য মাইক্রোসফট একটা কোর্স আছে পাওয়ার বিআই, খুব সম্ভবত পাওয়ার বিআই শুনেছেন? পাওয়ার কোয়ারি, পাওয়ার বিআই সেম টাইপের। এর মানে কি আপনি ইনফরমেশন যেটা পিক করতে যাচ্ছেন, আপনি কমান্ড দিলে অটোমেট আপনি ডিসপ্লে করবেন, তাই না? অটোমেট, আপনাকে কমান্ড দিতে হচ্ছে না। একটা সিগনিফিকেন্ট প্যাটার্ন ডেভেলপ করেছে। যখনই দেখে যে না দেয়ার ইজ এ প্রবলেম, যেমন ধরেন আপনি ওই যে স্মোক ডিটেক্টর থাকে না, অনেকটা স্মোক ডিটেক্টর, যখন আপনি পুরো স্মোক ডিটেক্ট করে তখন কিন্তু আপনার অ্যালার্ম বাজে। পাওয়ার মানে বিআইটি হচ্ছে সেরকম, যখন একটা প্রবলেম দেখছে ও অটোমেটিক আপনাকে অ্যালার্ম দিচ্ছে যে দেয়ার ইজ এ প্রবলেম, সিগনিফিকেন্ট প্যাটার্ন চেঞ্জ। এটা হচ্ছে আমাদের মানে যদি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে যাই, আমাদের ইনভেস্টররা এটা বুঝে না। তারা হচ্ছে শুধুমাত্র দেখছে যে ঠিক আছে এই স্টকটার দাম বাড়ছে, ওকে ঠিক আছে, গো ফর দ্যাট, বাট কালকে 10 টাকা, আজকে 20 টাকা, কালকে 30 টাকা, পরশু 40 টাকা, ঠিক আছে, এই বাড়ছে তো বাড়ছেই, তার মানে আপনার কি মনে হয় যে এখানে একটা প্রবলেম আছে, মানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কিন্তু কোনো কিছুর প্যাটার্ন চেঞ্জ হবে, একটা জিনিসের দাম বাড়বে ঠিক আছে, বাট ওভার দ্য টাইম, যে কোনো প্রোডাক্টের দাম বাড়বে বাট ওভার দ্য টাইম, সময় নেই কিন্তু দাম বাড়ে। বাট যখন দেখবেন যে খুব সিগনিফিকেন্টলি দাম বাড়ছে, মানে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার মানে দেয়ার ইজ এ প্রবলেম। এইটাই ঘটেছে যে আমাদের স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে না, এটা হয়েছে এই জন্যই যে তখন একটা জিনিস শেয়ার দাম বাড়ছে, ওকে বাড়ছে, সবাই ওইটাই কিনতে থাকে এবং হোল্ড করছে, আরো বাড়ো তখন সেল করবো, আরো বাড়ো তখন সেল করবো, বাট লাস্টে গিয়ে কি হলো, জিরো, ইভেন নেগেটিভ প্রাইস। তো তখন কি হচ্ছে, এই যে সব লস্ট এভরিথিং অ্যান্ড ইভেন্চুয়ালি দে কিল দেমসেলস। এমন ইনভেস্টর আছে যারা তাদের নিজেকে মানে সুইসাইড করছে। মানে সামনে গোল্ডের বাজারে সেম থিং, বাট গোল্ড এটা কিন্তু স্টিডিলি বাড়ছে কমছে, শেয়ার মার্কেট ডিফারেন্স বাড়ছে না, এটা ঠিক আছে যে এখন বাড়ছে। 2018 এ ভরি যাচ্ছিল 47,000 এর মতো, এখন নিয়ারলি 1 লাখ ক্রস করে ফেলেছে না, কংগ্রেস অন বাইং দোজ থিংস। তবে ইফেক্ট একটা আসবে যে আমাদের যে ফ্যাক্টরিটা লাস্ট ইয়ারে 20 প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা আরো যেটা হচ্ছে যে দেখবেন যে পরশুদিন আমাদের ডলার রেট দিয়েছে, আগে কিন্তু আমাদের ডলার কত ছিল, 110 টাকা ছিল। এখন কিন্তু আমরা ডলারটা সেট করেছি, তাও একটা ডিফারেন্ট মেথডে, কি ক্রলিং পে মিড রেট, এটা বলে ক্রলিং মানে কি, ক্রলিং মানে বুঝেন না, হামাগুড়ি দেওয়া। তো এটা হচ্ছে ক্রলিং পে রেটের মাধ্যমে ঠিক করেছে। তার মানে 117 কিন্তু বেস রেট, 117 আপনাকে সেল করতে হবে এমন না, বাট আপনি ইট উইল ভ্যারি 116 থেকে 119 এর মধ্যে ভ্যারি করবে, কিন্তু মানে 117 বেস থাকবে এবং এই বেসটা চেঞ্জ হবে। 117 সবসময় থাকবে তা না, বাট এটা চেঞ্জ হবে। তার মানে কি আমাদের অলরেডি কিন্তু আগে ধরেন আমার 100 টাকা যদি আমি চিন্তা করি যে ডলার রেট ছিল 110 টাকা, তো আমরা এই যে অনেক মানে পাওয়ার প্ল্যান করি, অনেক যে আমরা ফরেন মানে আমরা যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো করি, এগুলো কিভাবে করি, আমরা নিজেদের টাকায় করি না, ডলার ফরেন লোন নিয়ে করি না। সো ফরেন লোন ছিল আমার আগে ধরেন 500 কোটি টাকা আমার পেমেন্ট করতে হবে 110 টাকা রেটে, এখন কত করতে হবে, ধরেন 117 টাকা প্লাস। আমার উপরে কিন্তু লোন বার্ডেন বেড়ে গেল, বিকজ ডলার বেড়ে গেছে।
এই প্রবলেমের কারণে দেখবেন যে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস নর্মালি বাড়ে অটোমেটিক। সো এই ট্রেন্ডটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারতেছেন, এই জন্য কিন্তু এক্সপেন্সিভ রিসার্চের দরকার হচ্ছে না। সিগনিফিকেন্ট প্যারেন্টস